আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু বলেন। ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট কি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। দেখেন, আমি কিন্তু এখন এনটিআরসি এর কিন্তু ওয়েবসাইটেই রয়েছে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এখানে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন এনটিআরসি এর চেয়ারম্যান, অর্থাৎ ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তির সম্পর্কে যদি আমি আপনাদের সাথে খোলামেলা বলি, তাহলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্টলি দেওয়ার কথা, কিন্তু এখনো দিচ্ছে না। কারণ এনটিআরসির চেয়ারম্যান যেটা বলেছিলেন, যে এই গণবিজ্ঞপ্তিটা তারা কি করবে, মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে, মন্ত্রণালয় এটা অ্যাপ্রুভাল করে দিলেই তারা কিন্তু আবার পুনরায় এটার বিশেষ একটা বিজ্ঞপ্তি দিবে, গণবিজ্ঞপ্তি দিবে। হয়তোবা মন্ত্রণালয়ের কাছে পাঠাইছে, হয়তোবা পাঠায় নাই, হয়তোবা মন্ত্রণালয় থেকে এখনো অ্যাপ্রুভাল হয় নাই, যার কারণেই কিন্তু আপনাদের এই বিজ্ঞপ্তিটা আসছে না। এর মাঝেই কিন্তু আপনারা অনেকেই আমাকে বলেছেন বিভিন্নভাবে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বলেছেন যে ভাইয়া আসলে কি ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে কিনা। হ্যাঁ, ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে, আপনারা একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা অচিরেই হয়ে যাবে। তবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমরা যতটুকু জানি সেটা আপনার 19তম এনটিআরসি পরীক্ষার আগেই দেওয়ার কথা, ঠিক আছে। কারণ এটা না দিয়ে ওটা মনে হয় না যে ওই সার্কুলারটা দিবে। তারপরে বলা যাচ্ছে না, কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে হ্যাঁ, এই বিজ্ঞপ্তিটা দিবে, তবে খুব অচিরেই দিবে। হয়তোবা একাডেমিক কিছু আছে মন্ত্রণালয়ের, ঠিক আছে, যার কারণে কিন্তু এটা এখনো পাবলিশড করতেছে না। তবে রিসেন্টলি খুব তাড়াতাড়ি দিবে, আমরা এই আশা প্রকাশ করতে পারি, এবং আপনারাও অপেক্ষা করুন। আর যখনই এ বিষয়ে কোনো আপডেট আসবে তখনই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা সম্পূর্ণ প্রত্যাশী এবং সবাই আমরা আশাবাদী যে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা দিবে এনটিআরসি, ঠিক আছে। এবার আসেন, দেখেন এনটিআরসি এর মাধ্যমে মাদ্রাসা প্রভাষক নিয়োগ পদ্ধতির বড় পরিবর্তন। এগুলো অনেক আগের খবর, ঠিক আছে। এনটিআরসি এর ইয়েতে যেহেতু আসি, এজন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপডেট কি আছে। দেখেন, আপডেট কিন্তু এখনো কোনো কিছু আসে নাই। তারপরে এরপরে এসেছিল 27 তারিখে এনটিআরসি এর পরীক্ষা 200 মার্কের, 100 মার্ক সাবজেক্ট, ঠিক আছে, 100 মার্ক জেনারেল। এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি, বিস্তারিত বলার চেষ্টা করেছি, কিন্তু এরপরে কিন্তু কার কোনো আপডেট নেই। দেখেন, এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকদের যোগদানের জটিলতা নিরসনে 3টি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, এটা কিন্তু আপনাদের না, এটা হলো মাদ্রাসার শিক্ষকদের জন্য। এখানে যে কিছু জটিলতা ছিল সেটার জন্য এনটিআরসি কিন্তু 3টি নির্দেশনা দিয়েছে, সেটাই বলছে। এটা কবে, দেখেন এই যে 28শে অগাস্ট 2025-এ। তারপর দেখেন 30শে অগাস্ট যেটা আসে, সেই আপডেটটা হলো 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে আবেদনের সুযোগ পাননি ডাবি জাবির শিক্ষার্থীরা। যেটা ওই যে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়নি। চূড়ান্তভাবে না, মানে যারা করতে পারে নাই আর কি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে নাই, কারণ তাদের আবেদনের কি ছিল না, তাদের ইয়েসটা 35+ হয়ে যাওয়ার কারণে তারা আবেদন করতে পারে নাই। সেই সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করেছে। এরপরে আসেন, দেখেন 31 তারিখে যে আপডেটটা, সেটা হলো এনটিআরসির নিয়োগ পরীক্ষায় লিখিত। এখান থেকে একটু দেখেন, এনটিআরসির নিয়োগ পরীক্ষায় লিখিত বাদ দেওয়ার প্রস্তাব থাকছে। আর আরো বড় পরিবর্তন, দেখেন 31 তারিখে যে আপডেটটা এসেছিল সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লিখিত কিন্তু বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এখন দেখেন, আপনাদের সাথে যদি একটু খোলামেলা শেয়ার করি, তাহলে একটু আপনারা বলতে পারবেন বা আপনারাও বুঝতে পারবেন যে এনটিআরসি যদি লিখিত পরীক্ষাটা বাদ দেয়, ঠিক আছে, শুধু যদি বিশেষ বিসিএস এর মতন যদি করে দেয় যে শুধুমাত্র কি হবে, এমসিকিউ হবে, আর সেই সাথে আর কি হবে, ভাইভাটা হবে, ঠিক আছে। এই দুটা ফরম্যাট ফলো করে যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তাহলে এটা কি আসলে কি সাধারণ শিক্ষার্থীদের জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে। দেখেন, এখানে আমরা যাদের সাথে আলাপ করেছি তারা কিন্তু এখানে দুইটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। একটি বিষয় যে এখানে এই এনটিআরসি যদি লিখিত এবং ভাইভা দিয়ে যদি পরীক্ষা নেয়, এখানে এক ধরনের মত দিয়েছে কিছু লোক, আবার এখানে বলেছে আরেক ধরনের
ধরনের লোক মত দিয়েছে যে এনটিআরসি যদি এই ফরম্যাটটা যদি চালু করতে দেয় তাহলে এখানে প্রচুর পরিমাণ দুর্নীতি বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায়। কেন তারা বলছে, দুই পক্ষেই কিন্তু লজিক রয়েছে, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বোঝাটা আপনাদের অনেকটাই সহজ হবে। যারা বলছে যে এনটিআরসি যদি লিখিত বাদ দিয়ে যদি শুধু এমসিকিউতে নেয়, তাদের যুক্তি হলো যে এখানে কারাপশন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। কারণ আমরা দেখছি কিন্তু অতীতে আমরা দেখছি যে বিসিএস এর মতন একটা স্ট্রং একটা সেখানেও কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা শুনতে পেয়েছি। তারপরে দেখেন প্রাইমারি শিক্ষক, এখানেও কিন্তু পিএসসির এখানেও কিন্তু স্ট্রং একটা কমিউনিটি রয়েছে, তারপরে এখান থেকেও কিন্তু অহরহ প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা জানতে পেরেছি। তারপরে দেখেন রেলওয়ে প্রশ্ন, ঠিক আছে, রেলওয়ে পরীক্ষা, এগুলো কিন্তু একদম একবারে স্ট্রং, ঠিক আছে, এদের কমিউনিটিটা কিন্তু অনেক স্ট্রং, তারপরেও কিন্তু কি করছে, প্রশ্নপত্র কিন্তু ফাঁস হওয়ার ঘটনাটা ঘটেছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এ সম্পর্কে অনেকেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন তাদের যুক্তি, ওই পক্ষের যুক্তি হলো এটা যে যদি এনটিআরসি যদি এই ফরম্যাটটা ফলো করে, লিখিত যদি বাদ দিয়ে যদি এমসিকিউ ফরম্যাটটা ফলো করে, তাহলে ওই যে বিসিএস এবং পিএসসি এবং রেলওয়ে এদের চেয়ে অনেক অনেক গুণে এই এনটিআরসি হলো দুর্বল, ঠিক আছে, তাদের চেয়ে অনেক গুণে দুর্বল। তো সেই হিসেবে এনটিআরসি কি পারবে যে এই পরীক্ষার প্রশ্নগুলোর সিকিউরিটি দিতে, বা সিকিউরিটি কি 100% তারা ইনশিওর করতে পারবে? এটা নিয়ে কিন্তু তারা কিন্তু কোশ্চেন করেছে, ঠিক আছে। আর যদি লিখিত থাকে, তাদের কথা যদি লিখিত থাকে তাহলে কিন্তু কি এমসিকিউ কোশ্চেনের মতন এত কিন্তু কি করবে না, মানে যে প্রশ্ন আউটের কোনো প্রবণতা থাকবে না বা প্রশ্ন ফাঁসের প্রবণতা থাকবে না। কারণ লিখিত পরীক্ষা যদি থাকে তাহলে কিন্তু তাকে লিখিত পরীক্ষা দিয়েই কিন্তু পাস করতে হবে, তাহলে কিন্তু আর এখানে এই ইটা কিন্তু থাকে না। আর তারা যেটা বলেছে যদি এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু মানে যে মানে প্রশ্ন ফাঁসের প্রবণতাটা কিন্তু অনেক বেশি থাকবে। তারপরে অন্য পার্টি যেটা বলেছে যে না, এমসিকিউটাই বেটার হবে, লিখিত পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, একদম সরাসরি প্রাইমারি স্কুলের মতন বা বিশেষ বিসিএস এর মতন নিয়োগ দেওয়াই সবচেয়ে ভালো হবে। কারণ এর আগে যে ফরম্যাটটা এনটিআরসি ফলো করতো সেখানে অনেক পরিমাণ দীর্ঘ সময় লাগতো, ঠিক আছে, লং প্রসেসিং থাকার কারণে অনেকের বয়স চলে যেত, যার কারণে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতো, যার কারণে তারা কি বলেছে যে এই ফরম্যাটটাই সবচেয়ে বেটার হবে। তো এখন দুইটা গ্রুপের ফরম্যাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা যারা এই পরীক্ষা দিবেন বা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আসলে কোনটাকে যৌক্তিক মনে করেন। আসলে কি এনটিআরসি পরীক্ষায় কি পিলি, লিখিত এবং ভাইভা এই তিনটে ফরম্যাটে হওয়া যুক্তিযুক্ত, নাকি শুধুমাত্র এমসিকিউ এবং ভাইভা হওয়াই যুক্তিযুক্ত? আসলে আপনারা কোনটায় অভিমত দেন এবং আপনারা কোনটাকে বেশি সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা নেওয়া ভালো হবে, কোনটা নিলে আমাদের শিক্ষার্থী এবং আমাদের পরীক্ষার্থীদের ভালো হবে এবং এখানে কোনো রকম করাপশন বা কোনো রকম অন্যায় বা কোনোভাবে যাতে অযোগ্যরা যাতে কোনোভাবে যেন কি নিয়োগ প্রাপ্ত না হয়, ঠিক আছে। এ বিষয় সম্পর্কে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। তো বিষয়টা নিয়ে আপনাদের অভিমত কিন্তু আমি একদম কিন্তু খুবই মানে ডিপলি প্রত্যাশা করছি যে আসলে কোনটা করা ভালো বা কোনটা করলে ভালো হবে, এমসিকিউ দিয়ে ভাইভা দেওয়া ভালো হবে নাকি এমসিকিউ রিটার্ন ভাইভা দেওয়া ভালো হবে, ঠিক আছে। সবটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দুইটি পক্ষের কথাই কিন্তু আমি আপনাদের সাথে বলেছি, এবার আপনারাই এর ইটা দিবেন যে আসলে কোনটা করা ভালো হবে, ঠিক আছে।